বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভবের গাড়ির ইঞ্জিন যখন গর্জে উঠল, লাজু তখনও জানলার কাঁচ দিয়ে ঝাপসা হয়ে আসা গ্রামটার দিকে তাকিয়েছিল। হারান কাকার বিষাক্ত কথাগুলো যেন বাতাসের শব্দে মিশে বারবার তার কানে বাজছিল। দেখব কত ফিরে আসে। লাজু নিজের আঁচলটা শক্ত করে মুঠোর ভেতর চেপে ধরল। সে জানে এই লড়াইটা কেবল তার একার নয়, এই লড়াইটা সুদেববাবুর সম্মানের, এই লড়াইটা তার মতো হাজারো গ্রামের মেয়ের স্বপ্নের। অনুভব আর চোখে লাজুর শক্ত চোয়াল আর স্থির দৃষ্টি লক্ষ্য করছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটি যেন রাতারাতি অনেক বড় হয়ে গেছে। শহরে অনুভবের বাড়িতে পৌঁছতে রাত হয়ে গেল। অনুভবের মা এবং পরিবারের অন্য সদস্যরা লাজুকে সাদরে গ্রহণ করলেও বাড়ির পরিবেশটা ছিল বেশ থমথমে। পরদিন সকালে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে অনুভব এক গ্রামের মেয়েকে নিয়ে এসেছে ডাক্তার বানাবে বলে। অনুভবের দূর সম্পর্কের আত্মীয়া বনলতা, যে বরাবরই নিজেকে শহরের আভিজাত্যের শেষ কথা বলে মনে করে, সে খবর পাওয়া মাত্রই তাদের ড্রয়িং রুমে এসে হাজির হল। তার পরনে দামি সিল্কের শাড়ি, মুখে মেকি আভিজাত্যের হাসি। লাজু যখন ঘর থেকে সাধারণ একটি সুতির শাড়ি পরে বেরিয়ে এলো, বনলতা তাকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বাঁকা হেসে বলল, ওমা, এই বুঝি তোমার সেই হবু ডাক্তার? অনুভব, চ্যারিটি করা ভালো, কিন্তু গাধাকে পিটিয়ে ঘোড়া করার চেষ্টা করাটা তো বোকামি। ডাক্তারি পড়তে গেলে যে ধীশক্তি আর স্মার্টনেস লাগে, সেটা এই গেউ মেয়েটার মধ্যে কোথায়? ওর হাত দিয়ে তো এখনও গোবরের গন্ধ যায়নি। অনুভব সোফায় বসে কফি খাচ্ছিল। বনলতার কথা শেষ হতে না হতেই সে ধীর স্থিরভাবে কাপটা টেবিলের ওপর রাখল। ঘরের ভেতর এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। লাজু মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু তার আঙুলগুলো কাঁপছিল না। অনুভব উঠে দাঁড়িয়ে বনলতার খুব কাছে গিয়ে দাঁড়াল। তার চোখে তখন আগুনের ফুলকি। সে ধীর কিন্তু গম্ভীর গলায় বলল, বনলতা দিদি, স্মার্টনেস বলতে তুমি কেবল দামি মেকআপ আর ইংরেজি বলা বোঝো, তবে তোমার ধারণাটা বদলানোর সময় এসেছে। লাজু যে গ্রাম থেকে এসেছে, সেই গ্রামের মানুষ জানে মাটির সাথে লড়াই করে কিভাবে ফসল ফলাতে হয়। আর ডাক্তারি পড়াটা কেবল বইয়ের পাতা মুখস্থ করা নয়, এটা মানুষের কষ্ট বোঝার ক্ষমতা। সেই ক্ষমতাটা লাজুর আছে, যেটা তোমার মতো মানুষের কাছে আশা করা বৃথা। তুমি যাকে অপমান করছো, সে এবছর এন্ট্রান্স পরীক্ষায় মেধা তালিকায় এমন এক জায়গায় আছে যেখানে পৌঁছনোর যোগ্যতা তোমার পরিচিত অনেকেরই নেই। বনলতা দমে যাওয়ার পাত্রী নয়। সে চিৎকার করে বলল, তুমি একটা নগণ্য মেয়ের জন্য আমাকে অপমান করছো অনুভব? আমি তোমার আত্মীয়। অনুভব তৎক্ষণাৎ জবাব দিল, আত্মীয়তা সম্মানে হয়, অহংকারে নয়। আজ থেকে লাজু এই বাড়িতে পড়াশোনা করবে এবং আমি নিজে ওর অভিভাবক হিসেবে থাকব। এরপর যদি কোনোদিন ওকে নিয়ে কোনো কুরুচিকর মন্তব্য শুনি, তবে ভুলে যেও না যে এই বাড়ির দরজা তোমার জন্য পাকাপাকিভাবে বন্ধ হয়ে যেতে পারে। বনলতা রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, দেখে নেব কত বড় ডাক্তার হয় ও। লাজু তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখ ফেটে জল আসতে চাইছিল, কিন্তু সে নিজেকে সংবরণ করল। অনুভব লাজুর সামনে গিয়ে দাঁড়াল। তার গলার স্বর এবার অনেক নরম। সে বলল, লাজু, শহরটা দামি আলোয় ঢাকা থাকলেও এর ভেতরের অন্ধকারগুলো খুব কুৎসিত। বনলতার মতো মানুষ তুমি পদে পদে পাবে। কেউ তোমার পোশাক নিয়ে হাসবে, কেউ তোমার কথা বলার ঢং নিয়ে। কিন্তু মনে রেখো, তোমার স্টেথেস্কোপ যখন কোনো মানুষের হৃৎস্পন্দন শুনবে, তখন তারা তোমার জাত বা গ্রাম খুঁজবে না, তখন তারা খুঁজবে শুধু একজন ডাক্তারকে। পরদিন থেকে লাজুর নতুন সংগ্রাম শুরু হলো। অনুভব তাকে শহরের সেরা মেডিকেল কলেজে ভর্তি করার সমস্ত ব্যবস্থা করে দিল। কলেজের প্রথম দিনটা লাজুর জন্য ছিল বিভীষিকার মতো। করিডোর দিয়ে যাওয়ার সময় আধুনিক ছাত্রছাত্রীরা তার সাদামাটা সাজগোজ দেখে হাসাহাসি করছিল। কেউ কেউ তাকে ভিলেজ কুইন বলে আড়ালে টিটকরি দিচ্ছিল, কিন্তু লাজু সব মুখ বুজে সহ্য করছিল। তার মাথায় তখন ঘুরছে হারান কাকার সেই বিদ্রূপ আর সুদেববাবুর বিশ্বাসী মুখটানা। একদিন অ্যানাটমি ক্লাসে প্র্যাকটিক্যাল করার সময় একদল ছাত্র তাকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুমি নাকি লণ্ঠনের আলোয় পড়ে এখানে এসেছো। আচ্ছা, হিউমেরাস হাড়টা কি লণ্ঠনের আলোয় চেনা যায়? পুরো ল্যাবরেটরি হাসিতে পেটে পড়ল। লাজু ধীর পায়ে এগিয়ে গেল তাদের কাছে। তারপর ইংরেজি এবং বাংলা মিশিয়ে হাড়টির গঠন এবং তার সাথে যুক্ত পেশিগুলোর নাম এমন নির্ভুলভাবে বলতে শুরু করল যে ল্যাবের ইনস্ট্রাক্টর পর্যন্ত অবাক হয়ে গেলেন। লাজু শেষে শান্ত গলায় বলল, আলো লণ্ঠনের হোক বা ইলেকট্রিক বাল্বের, জ্ঞানের কোনো জাত হয় না। সেই দিন থেকে কলেজের করিডোরে লাজুকে নিয়ে হাসাহাসি বন্ধ হয়ে গেল। কয়েক মাস কেটে গেছে। লাজু দিনরাত এক করে পড়াশোনা করছে। অনুভব মাঝে মাঝেই তার পড়ার ঘরে এসে উকি দেয়। দেখে মেয়েটা টেবিলের উপর ঝুঁকে পড়ে গভীর মনোযোগে পড়ছে। একদিন মাঝরাতে অনুভব দেখল লাজু তখনও জেগে। সে কফি নিয়ে লাজুর ঘরে গেল। লাজু অবাক হয়ে তাকালো। অনুভব বলল, বেশি চাপ নিচ্ছ না তো? শরীর খারাপ করলে কিন্তু সব পণ্ড হয়ে যাবে। লাজু দীর্ঘশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে খুব ভয় লাগে অনুভব বাবু। যদি না পারি, হারান কাকার কথাগুলো সত্যি হয়ে গেলে গ্রামের মানুষগুলো আমাকে নিয়ে হাসবে না? তারা হাসবে আমার মতো আরও হাজারো মেয়ের স্বপ্ন নিয়ে। অনুভব লাজুর পাশে বসে বলল, তুমি একা নও লাজু, আমি তোমার সাথে আছি। আর ভয় পাওয়াটা ভালো, কারণ ভয়ই মানুষকে লড়তে শেখায়।
গল্পের এই মোড়ে এসে লাজু আর অনুভবের সম্পর্কের সমীকরণটাও ধীরে ধীরে বদলাতে শুরু করল। অনুভব বুঝতে পারল লাজু কেবল একটা জেদি মেয়ে নয়, সে এক শুদ্ধ চেতনার নাম। আর লাজু অনুভব করতে পারল এই বিশাল শহরে তার একমাত্র আশ্রয় এই মানুষটি, যে তার সম্মানের জন্য নিজের আত্মীয়কেও ত্যাগ করতে দ্বিধা করেনি। কিছুদিন পর খবর এলো গ্রামে সুদেববাবু খুব অসুস্থ। লাজু অস্থির হয়ে উঠল। সে তখনই গ্রামে ফিরে যেতে চাইল, কিন্তু পরীক্ষা সামনে। অনুভব তাকে বোঝালো, তুমি এখন গেলে তোমার পড়াশোনার ক্ষতি হবে। আমি নিজে গ্রামে যাচ্ছি, সুদেববাবুর চিকিৎসার সমস্ত ব্যবস্থা আমি করব। তুমি শুধু মন দিয়ে পরীক্ষা দাও। ডাক্তার হয়ে যখন গ্রামে ফিরবে, তখন সুদেববাবু যেন গর্ব করে বলতে পারেন, দেখ হারান, আমার মেয়ে ডাক্তার হয়ে এসেছে। অনুভব গ্রামে গিয়ে দেখল হারান কাকা সুদেববাবুর জমি দখল করার চেষ্টা করছে। হারান প্রচার করছে যে লাজু শহরে গিয়ে খারাপ পথে পা বাড়িয়েছে, সে আর ফিরবে না। অনুভব গ্রামে পৌঁছেই গর্জে উঠল। সে গ্রামের পঞ্চায়েত ডেকে সবার সামনে লাজুর মেডিকেল কলেজের আইডি কার্ড এবং তার প্রথম সেমিস্টারের রেজাল্ট দেখালো। অনুভব বলল, লাজু ডাক্তার হতে গেছে, আর আপনারা তার অনুপস্থিতিতে তার বাবার উপর অত্যাচার করছেন। মনে রাখবেন, লাজু যখন ফিরবে তখন সে কেবল একলা ফিরবে না, সে ফিরবে আইনের শক্তি নিয়ে। হারান কাকা কিছুটা ভয় পেলেও নিজের দম্ভ ছাড়লেন না। তিনি বললেন, শহরে তো কত কিছুই করা যায় টাকা দিয়ে, ডিগ্রি কেনা যায় নাকি আজকাল শুনি। অনুভব হাসল। সে বলল, সময় উত্তর দেবে হারান কাকা, আর বেশি দিন নেই। এদিকে শহরে লাজু তখন তার অন্তিম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বনলতা এখনও গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে লাজুর পরীক্ষার রেজিস্ট্রেশনে ঝামেলা করার চেষ্টা করল, কিন্তু অনুভবের সতর্ক দৃষ্টির কারণে সফল হতে পারল না। লাজু যখন পরীক্ষার হলে প্রবেশ করল, তার মনে পড়ল সেই প্রথম দিনের কথা, যেদিন সে ট্রেনের জানলা দিয়ে তার গ্রামকে বিদায় জানিয়েছিল। সে জানত আজ তার কলমের প্রতিটি কালি হবে অপমানের জবাব। পরীক্ষার ফল বেরোনোর দিন অনুভব আর লাজু একসাথে ল্যাপটপের সামনে বসেছিল। রোল নাম্বার টাইপ করার সময় লাজুর হাত কাঁপছিল। রেজাল্ট আসতেই দেখা গেল লাজু কেবল উত্তীর্ণ হয়নি, সে গোল্ড মেডেলের দাবিদার। অনুভব উত্তেজনায় লাজুকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল। লাজুর চোখের জল তখন বাঁধ মানছে না। সে ডুকরে কেঁদে উঠল। এই কান্না দুঃখের নয়, এই কান্না বিজয়ের। লাজু ফিরে এলো গ্রামে, তবে কোনো সাধারণ পোশাকে নয়, সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথেস্কোপ ঝুলিয়ে। সারা গ্রাম ভেঙে পড়ল তাকে দেখতে। হারান কাকা নিজের ঘরের দরজা বন্ধ করে বসে রইলেন। লাজু সোজা চলে গেল সুদেববাবুর ঘরে। অসুস্থ বাবা তার ডাক্তার মেয়েকে দেখে বিছানা থেকে উঠে বসার চেষ্টা করলেন। লাজু তার বাবার পায়ে মাথা রেখে প্রণাম করল। সুদেববাবু কেঁদে ফেলে বললেন, আমি জানতাম রে লাজু, তুই পারবি। অনুভব তখন দরজায় দাঁড়িয়ে হাসছিল। সে জানত আজ থেকে এই গ্রামে লাজু আর কেবল সুদেববাবুর মেয়ে নয়, সে সবার প্রিয় লাজু ডাক্তার। আর সেই অপমানের জবাব, সেটা লাজুর হাসি মুখ আর মানুষের সেবাই দিয়ে দিল। কোনো তর্কের প্রয়োজন পড়ল না। বনলতার সেই আভিজাত্য আজ ধুলোয় মিশে গেছে, আর লাজুর সাধারণত্বই হয়ে উঠেছে এই গল্পের আসল অলংকার। আগামী পর্বে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে, যেখানে আবেগ, রহস্য আর নাটক আরও গভীর হয়ে উঠবে।